আমাদের যে ভাতার সিস্টেমটা করছে, রিসেন্ট 1 মাসের একটা ভাতা দিছিল। 1 মাসের ভাতা দেওয়ার পরে ভাতাটা বন্ধ করে রাখছে। আমরা বিগত দিনে দেখেছি ফ্যাসিবাদ স্বৈরাচার সরকার দিনের ভোটকে রাতে নিয়েছে। আশা করি এবারের নির্বাচন অন্যান্য বারের চেয়ে সুষ্ঠু হবে, জনগণ ভোটের অধিকার ফিরে পাবে। আমাদের এই আসনে যে এমপি হবেন সে যেন দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকেন, সে যেন নিজেও দুর্নীতির সাথে জড়িত না হয়। যারা আসলে আমাদের সাথে আন্দোলন করে আহত হয়ে আমাদের দেশের জন্য এত বড় একটি স্যাক্রিফাইস করেছে, তাদেরকে আসলে ওই হেলা খেলা করে ফেলে দেওয়ার মতো আসলে কিছু নেই। সুপ্রিয় দর্শক, দরজায় করান আছে তো জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে ঘিরে তরুণরা কি ভাবছেন তা জানতে আমরা রয়েছি সংসদীয় আসন টাঙ্গাইল 2, গোপালপুর ও ভূয়াপুরে। প্রথম ভোটার হিসেবে আমরা জানতে চেষ্টা করব তাদের মনোভাব। আমরা কথা বলছি এই আসনে বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে। আমারও অনুভূতিটা অনেক ভালো। আমি প্রথম ভোটার হয়েছি, ভোট দিতে পারবো এই বিষয়ে আমি আনন্দিত। এবং আমার পরিবারে ভোট দিয়েছে সবাই, আমিও চেয়েছি ভোট দিব। এবার নির্বাচন হোক এবং আমার প্রথম ভোটটা আমার পছন্দ মতোই ভোট দিব ইনশাল্লাহ। আমার ইচ্ছা যে নির্বাচন হোক এবং আমি প্রথম ভোটার হয়েছি যেহেতু, তো তাড়াতাড়ি আমি যেন ভোট দিতে পারি সেই কামনা করি। এর আগে গিয়েছি ভোট কেন্দ্রে, যাওয়ার পরে দেখা হয়েছে যে ভোট না দিতেই মনে হয় যে ওইগুলো ভোট হয়ে গেছে। এবং অনেক সময় দেখা গেছে যে আপনার ভোট দেয় নাই কিন্তু তারপর ঠিকই চলে গেছে, এরকমভাবে জালিয়াতি হয়েছে। আশা করি এবার সুষ্ঠুভাবে নির্বাচন হোক এবং আমার ভোটটা জানি আমি নিজে দিতে পারি। আমার মতে হচ্ছে একজন সংসদ সদস্যর অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সর্বনিম্ন তাহার স্নাতকোত্তর ডিগ্রি বা অনার্স মাস্টার্স করা এরকম একজন এমপি প্রার্থী অবশ্যই থাকতে হবে। যদি এমপি প্রার্থী যদি একজন শিক্ষিতই না হয়, তাহলে তো একজন দেশের তিনি কোনো ধরনের উন্নত সাধন করতে পারবেন না। অবশ্যই আবার তার জনগণের সাথে মিশতে হবে। যদি মিশে তাদের দুঃখ সাধন নাই করতে পারে তাহলে তো হলো না। একজন এমপি প্রার্থীর অবশ্যই তাকে আবার সৎ হতে হবে। সৎ ব্যক্তি ছাড়া তো দেশের কোনো উন্নয়ন হবে না। একজন এমপি প্রার্থীর দল মত নির্বিশেষে জনগণের স্বার্থে কাজ করতে হবে। সে কোন দল করে না করে সেটা দেখার বিষয় না, দেশ যাতে উন্নয়ন সাধন হয় সেভাবে তার কাজ করতে হবে। আর অবশ্যই তার দুর্নীতি বিষয়ে দেখতে হবে। একজন এমপি প্রার্থী অবশ্যই দুর্নীতি যদি তিনি রোধ না করতে পারেন, তাহলে তো তিনি এলাকা ও দেশের উন্নয়নের জন্য কোনো কাজ করতে পারবেন না। আর অবশ্যই তাকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। বিগত দিনে আমরা দেখেছি স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদ সরকার 17 বছর এ দেশের মানুষকে জিম্মি করে, অত্যাচার জুলুম করে, দিনের ভোট রাতে নিয়ে, মৃত মানুষের ভোটও অ্যাক্টিভ দেখিয়ে এই সরকার 17 বছর মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে। আশা করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এরকম কোনো বিষয় আর দ্বিতীয়বার রিপিট করবেন না এবং জনগণের ভোটের ধারায় সুষ্ঠুভাবে একজন সরকার বা প্রতিনিধি আমরা পাবো, এই আশা ব্যক্ত করি আমি। সাধারণ জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার নির্ধারিত হবে এবং সেই সরকার দেশকে আরও সামনে এগিয়ে বা উন্নতি করার চেষ্টা করবে। আর জনগণ ভোটের অধিকার ফিরে পাবে এবং যার যার ভোট শেষে দিয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক সরকার নির্ধারিত হবে। জনগণের যেভাবে আশা আকাঙ্ক্ষা সেভাবেই এই সরকার কাজ করে যাচ্ছে এবং অন্যান্য বারের তুলনায় সাধারণ জনগণ ঠিকঠাক বা সুষ্ঠুভাবে তার ভোটটা দিতে পারবে এবং একটি গণতান্ত্রিক সরকার গঠন করা সম্ভব। আমাদের এই আসনে যে এমপি হবেন তার কাছে আমাদের প্রত্যাশা তিনি শিক্ষা খাতের দিকে নজর রাখবেন, স্বাস্থ্য খাতের দিকে নজর রাখবেন, মাদকের দিকেও নজর রাখবেন, যেন মাদক যেন কোনো দিক দিয়ে ছড়াতে না পারে। তারপর বিভিন্ন গ্রাম অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন করবেন, বেকারত্ব দূর করার জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করবেন, এমনকি স্বাস্থ্য খাতের উন্নয়ন বৃদ্ধি হয় সেদিকে নজর রাখবেন। আমাদের এই আসনে যে এমপি হবেন সে যেন দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকেন, সে যেন নিজেও দুর্নীতির সাথে জড়িত না হয় এবং সবসময় জনগণের সাথে মিলেমিশে কাজ করবে এবং কি কোনো জনগণ যেন তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ করতে না পারে এবং কি তার অবশ্যই জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে। আমাদের দেশের পররাষ্ট্র নীতি এমন হওয়া উচিত প্রথমত আমাদের দেশের স্বার্থ রক্ষা করা, দ্বিতীয়ত হচ্ছে বহির্বিশ্বের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা, তারপর হচ্ছে ব্যবসায়িক দিক, কর্মসংস্থান দিক, বিভিন্ন আমদানি রপ্তানি, এইগুলা বিবেচনায় নিয়ে আমাদের আসলে পররাষ্ট্র নীতি ভাবা উচিত। আমাদের দেশ কিন্তু যত কথাই বলি
মধ্যম আয়ের দেশ। তো এককভাবে কিন্তু এই দেশ এস্টাবলিশ করার মতন এখনো ওই পর্যায়ে হয় নাই। তো এস্টাবলিশ হইতে গেলে মানে ভালো একটা পর্যায়ে যাইতে গেলে বহির্বিশ্বের সহযোগিতা কিন্তু ওই রকম না। সহযোগিতাটা সুসম্পর্কের মাধ্যমে, ব্যবসায়িক মাধ্যমে, কর্মসংস্থানের মাধ্যমে, এইভাবেই একটা সম্পর্ক বজায় রাখা। আশেপাশের দেশের সাথে বন্ধুত্ব সুলভ মানে যে সম্পর্কটা, কারোর সাথে বৈরিতা না, বৈরিতা থাকলেও সেটা মিউচুয়াল করেই সুসম্পর্ক বজায় রাখা বলে আমি মনে করি। আর আমাদের দেশটা কিন্তু এমন একটা দেশ, বহির্বিশ্বের সাথে সুসম্পর্ক থাকাটাই জরুরি বলে আমি মনে করি। আমি মনে করি যে নতুন বাংলাদেশ যেহেতু এগিয়ে যাচ্ছে, তো সেই উপলক্ষে বাংলাদেশের স্বাস্থ্য খাতটা অনেক পিছিয়ে রয়েছে। আমি মানে নিজের ব্যক্তিগতভাবে যে জিনিসটা খেয়াল করতেছি যে বিভিন্ন উপজেলা পর্যায়ে যে আপনি হাসপাতালগুলো দেখেন, আজ থেকে 5 বছর আগে যে পর্যায়ে ছিল বা যে কতগুলো বেড ছিল, এখনো কিন্তু সেই কতগুলো বেড রয়েছে, সেই বেডের সংখ্যা কিন্তু বাড়ে নাই, কিন্তু রোগীর সংখ্যা কিন্তু আমার দিন দিন বেড়েই যাচ্ছে। এই যে দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিন্তু আমাদের সেই স্বাস্থ্যখাতটা কিন্তু পিছিয়ে যাচ্ছে দিন দিন। সেই স্বাস্থ্যখাতটা কিন্তু আপনার আগাচ্ছে না। এবং এই হাসপাতালে যদি আপনি খেয়াল করেন যে সকল প্যাথোলজি কিংবা সেই টেস্টগুলো রয়েছে, সেইগুলো এখন অকেদ, মানে লোকজনের অভাবে সেইগুলো কিন্তু এই পরিপাটি হচ্ছে না। এবং সাধারণ যে জনগণ, সেই জনগণ কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না। আপনি প্রাইভেট ক্লিনিকগুলোতে যদি লক্ষ্য করেন যে সেই সরকারি ডাক্তাররাই কিন্তু আপনাকে ভিজিট দিয়ে মানে চিকিৎসা নিতে হচ্ছে। আমি কেন সেই জিনিসটা করব? তারা কিন্তু সরকারি হাসপাতালগুলোর দিকে তাকিয়ে দেখে না। আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা কিন্তু শুধু যাই এই সরকারি হাসপাতালে, এবং এই ভোগান্তিটা শুধুমাত্র আমরাই পোহাই, তারা কিন্তু এই জিনিসটা পোহায় না। তো আমি মনে করি যে এই দেশে আপাতত যে আপনার এই স্বাস্থ্যসেবাটা, সেই স্বাস্থ্যসেবাটাকে গুরুত্ব দিতে হবে। কারণ স্বাস্থ্যসেবা যদি গুরুত্ব না দেন, একটা দেশ কখনোই আগানো সম্ভব হবে না। স্বাস্থ্যসেবার মানটা যদি আপনি লক্ষ্য করেন, স্বাস্থ্যসেবার মান কিন্তু সরকারি হসপিটালগুলোতে অনেক নিম্নমানের হয়ে গেছে ইদানিং। এবং এই স্বাস্থ্য সেবাতে কিন্তু সরকার খুব একটা নজর দিচ্ছে না, ফলে মানে অনেকটাই পিছিয়ে পড়ছে আমাদের দেশ। দেখেন, আমাদের জায়গা থেকে আমরা মনে করি 24 আমাদের মানে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা, এবং এই ঘটনায় যারা আসলে আমাদের সাথে অংশগ্রহণ করেছিল এবং যারা ইতিমধ্যে শহীদ হয়েছেন, তাদেরকে আসলে এই পুরোপুরি তাদের ফ্যামিলির যে দায়িত্বগুলো আছে সেগুলো সরকারের নেওয়া উচিত বলে আমি মনে করি, সর্বপ্রথম। আর দ্বিতীয়ত, আমাদের আসলে এখনো যে পরিমাণ আহত ভাই বোনেরা আছে, তাদেরকে আসলে সরকার থেকে যে পরিমাণ সুযোগ সুবিধা কিংবা যে পরিমাণ আসলে আর্থিকভাবে সহায়তা বা চিকিৎসা দেওয়া দরকার, সেগুলো আসলে তারা পাচ্ছে না। যেহেতু আমরা আমাদের আহত ভাই বোনদেরকে নিয়ে কাজ করে থাকি, আসলে তাদের মুমূর্ষকতার অবস্থা আমরা মানে এই সম্পর্কে আমরা অনেক বেশি অবগত আছি। সব থেকে বড় কথা, আহতদের যেন রেগুলার ভাতা কিংবা চিকিৎসা বা প্রতিনিয়ত তাদেরকে একটু মনিটরিং এর মধ্যে রাখা, এগুলো সরকারের কাছে আসলে আমাদের দাবি। বৈষম্যের বিরুদ্ধে ছিল আমাদের আন্দোলন। আর আমরা এমন কোনোভাবে আসলে ওই পুরোনো ব্যাপারগুলোকে তুলতে চাই না যেগুলোকে আসলে ওই আবার বৈষম্যতে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু যারা আসলে আমাদের সাথে আন্দোলন করে আহত হয়ে আমাদের দেশের জন্য এত বড় একটি স্যাক্রিফাইস করেছে, তাদেরকে আসলে ওই হেলা খেলা করে ফেলে দেওয়ার মতো আসলে কিছু নেই। অবশ্যই আমার ভোট আমি দিতে চাই। এ যাবৎকালীন আমি আমার ভোট দিতে পারি নাই। একবার আমি ভোটার হওয়ার পরে একবার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমি এ যাবৎকালীন আমি আমার ভোট দিতে পারি নাই, কেন্দ্রে যেতে পারি না। ভোটের প্রয়োজনই পড়ে নেই বিগত সরকারের খুনি শেখ হাসিনার, ভোটের প্রয়োজনই পড়ে নেই। তো আমি আমার ভোট দিব, এবং কারো কথায় প্রভাবিত না হয়ে আমি আমার ভোট দিতে চাই। কেমন প্রভাবিত না হয়ে, যেমন আমাকে বিভিন্ন দলের লোকজন যদি বলে যে তুমি ব্রেন ওয়াশ করে ফেলে, যে ধর্মের বিষয় দিয়ে বা বিভিন্ন বিষয় দিয়ে বা দিয়ে, আমি সেই প্রভাবিত না হয়ে আমি মনে করি প্রত্যেকটা জনগণের বুঝা শুইনা সঠিক প্রার্থীকে ভোট দেওয়া উচিত। কারো কথায় প্রভাবিত না হয়ে আমরা ভোট দেব। যে আমাদের জন্য কাজ করবে, আমাদের জনগণের জন্য যে কাজ করবে, আমরা তাকেই ভোট দিব, তাকেই জনপ্রতিনিধি হিসাবে আমরা নির্বাচিত করব। আমরা যে ভূমিকা নিয়ে আমরা আন্দোলন করেছি, আমরা আন্দোলনে গিয়েছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আমাদের জন্য অনেক ভালো কিছু করার চেষ্টা করছে। কিন্তু এখন আমরা যেভাবে বুঝতেছি যে উনি আমরা যারা আহত আছি, এখন আমাদের অনেক অনেক সমস্যা আছে। অনেকে আমাদের আহত ভাই যারা এখন পরিপূর্ণ চিকিৎসা পাচ্ছে না, এবং কি পরিপূর্ণ চলার মতো কোনো অবস্থা নাই। এবং কি আমাদের যে ভাতার সিস্টেমটা করছে, রিসেন্ট 1 মাসের একটা ভাতা দিছিল, 1 মাসের ভাতা দেওয়ার পরে ভাতাটা বন্ধ করে রাখছে। তো আমি চাইতেছি যে অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বসাইছি, আমাদের যে এইটা ছিল, ওইটা অনুযায়ী উনি যদি আমাদের জন্য কাজ করে, তাহলে অনেক ভালো। হাজার হাজার ভাই শহীদ পরিবার রয়েছে, এবং আমাদের 30,000 লোককে যে ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে পঙ্গুত্ব করছে, এদের দায়িত্ব ভার তাহলে কে নেবে?
উনি মাঝে মধ্যে এমন এমন কথা বলেন যেগুলা আসলে আমাদের জন্য খুব দুঃখজনক এবং আমরা এগুলো মেনে নিতে পারি না। উনি খুব ভালো কাজ করতেছে, ঠিক আছে, আমি চাই যে উনি আরো ভালো করুক। আমি যদি এই আসনটিতে এমপি হতাম, অবশ্যই সর্বপ্রথম আমি যেটি করতাম সেটি হচ্ছে শিক্ষার দিকটা আগে এনে আমি সকলকে সুন্দর একটা শিক্ষার ব্যবস্থা করে দিয়ে যুবকদেরকে কর্মমুখী একটা কাজের ব্যবস্থা করে দিতাম। সেই সাথে এই আসনটি দুর্নীতিমুক্ত এবং কি সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত রাখার চেষ্টা করতাম। এই আসনটিতে বিগত দিনে যারা এমপি হয়েছে তারা কেবল আমাদেরকে আশ্বস্ত করেছে, কাজের কাজ কিছুই করে নাই। ভপুর গোপালপুরের যে প্রশাসন রয়েছে তাদেরকে দুর্নীতিমুক্ত করে এমনভাবে সাজাতাম যেটা থাকবে জনবান্ধব, যেটা থাকবে জনগণের, যেটা থাকবে সাধারণ মানুষের জন্য একদম সরল এবং কি সহজভাবে, যেটা মানুষ নির্দ্বিধায় সেখানে যেতে পারবে, কাজ করতে পারবে, সমস্যা জানাবে, প্রশাসন সমাধান করবে। এবং সকলের কথা খুব মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে শুনতাম এবং কি সেগুলা কাজ করতাম। আমার জন্য সাধারণ মানুষ থাকতো উই আর ওপেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন গোপালপুর ভূয়াপুর নিয়ে গঠিত টাঙ্গাইল 2 আসনের তরুণ ভোটারদের ভাবনা। তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে এমন প্রত্যাশায় মাহমুদুল হাসান, এনটিভি অনলাইন, টাঙ্গাইল।